evening, everyone. First of all, I'd like to welcome you all to this evening show, not orientation show. Today, we will be talking about the approach, the technique, the strategy which should be followed in terms of making large sentences, longer sentences, right? And this is crucial matter when it comes to talk about competitive exams like bank job, BCS, or MBA admission and some varsity admissions, right? Some people are of the opinion that it's not necessarily helpful for someone to learn English if he or she makes himself or herself skilled in translation. But I'd like to disagree with them because in our country, particularly the competitive exams, they would love to make questions to assess whether the examinees are capable of handling the language when it comes to translate into Bengali from English or translate into English from Bengali. I mean, we call it E to B or B to B, right? English to Bengali, Bengali to English. কেমন? ওকে, তো একটু দেখে নেই আপনাদেরকে হাই হ্যালো করব। বিলাল মালিক, গুড ইভিনিং স্যার। সুহেল রানা সুহেল, গুড ইভিনিং স্যার। সুলতানা শামস, আসসালামু আলাইকুম স্যার। নাজনীন সুলতানা, গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। আমার জামাতের সাথে একবার বললে হয়ে যায়, রাইট? Salman Shah, Assalamu alaikum wa alaikum salam. Good evening. How are you? I'm from Savar. Right. I know very well you are from Savar. Shahriyar, Assalamu alaikum sir, wa alaikum salam. Wish and hope. এর অবস্থান এর ফলে ভার্বের গ্রামাটিক্যাল চেঞ্জ নিয়ে একটু বলবেন। উইশ অ্যান্ড হোপ। আবু রাসেল জনি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। গ্রামার্স এর জন্য আপনাদের কোনো বুক, কোন বুকটা ফলো রাইট? হ্যাঁ, ফলো করলে ভালো হবে। ফাস্টফুড টু গ্রামার, ইটস ফাস্টফুড টু গ্রামার। অ্যান্ড ইফ ইউ টক অ্যাবাউট কম্পিটিটিভ টেস্ট, suppose you are skilled in making basic sentences and you should go for the next level. For that you can go for 4G grammar, newest grammar and অনুবাদ পিডিএফ, বড় বড় বাক্যের অনুবাদ, চাকরির অনুবাদ এটাকে বলা হয়। এগুলো আপনি পড়বেন অ্যাডভান্স লেভেলের জন্য, আর প্রাইমারি লেভেলের জন্য ফাস্টফুড টু গ্রামার, রাইট? আর আপনি যদি বেসিক লেভেলের হয়ে থাকেন তা আপনার উচিত হলো, আমি বলবো, আগে গ্রামার এবং রাইটিং কোর্স করবেন, তারপর আপনি যাবেন বই পড়তে, তাহলে বই পড়ে মজা পাবেন, রাইট? আচ্ছা, শাহরিয়ার কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। সিফাতুল্লাহ ইসলাম, ট্রাই টু স্পিক ফ্লুয়েন্ট। দেন আসসালামু আলাইকুম স্যার। ইমরান শেখ, ফ্যানের শব্দ শোনা যাচ্ছে? শোনা যাবে। জিসান, আসসালামু আলাইকুম স্যার। দেন স্মৃতি লিটন, নিশ্চয়ই, হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ।
then Jamim, Assalamu alaikum wa alaikum salam. Please try to speak in English fluent, sir. Actually, I can't speak fluent because I'm not speaker, right? I'm here to teach you how to write well, right? How to write well. আচ্ছা, এই ওমর ফারুক, সাভার, ঢাকা। সিফাতুল্লাহ ইসলাম, please fluent. Imran Sheikh, sir, please discuss the technique of making big sentence. রায়হান খান, আপনার ক্লাস করেছি নয়াবাজার শাখা, ওল্ড টাউনে, নয়াবাজার ওইটাকে বলে। ফর বিগ সেন্টেন্স which book is suitable? 4G নিউয়েস্ট গ্রামার, দেন অনুবাদপিডিয়া, এইসব বইগুলো বড় বড় বাক্যের জন্য আপনার হেল্পফুল, রাইট? সো আমরা যাই দেখি 2-4টা বাক্য আমরা করার চেষ্টা করি। হ্যাঁ, আপনারা ফলো করুন, আমি কিছু বাক্য দেব, এগুলো বানাতে বানাতে আমরা কথা বলবো। শাহরিয়ার বলেছে, স্যার আমার কথার উত্তর দিলেন না। শাহরিয়ার, আসলে উচিত হলো যে বিষয়টা আমরা পড়তে শুরু করি আগে সেটি পড়া, তাই না? কোশ্চেন তো আসবেই। হ্যাঁ, যেমন গত সেশনে বলতেছিল যে এত কোশ্চেন আসছে, যে টপিক পড়ার ছিল সেটা স্যার চলে গেছে। হ্যাঁ, আসলে উইশ দিয়ে আপনি হয়তো এটা বলতে চাচ্ছেন, উইশ দিয়ে বাক্য বানাবেন। আই উইশ আই কুড বি দ্য ওনার অফ এ ফ্ল্যাট, তাহলে এটা একটা হয়ে গেল। আই উইশ আই ওয়ার আ মিলিয়নিয়ার, এটা একটা সেন্টেন্স হয়ে গেল। উইশ দিয়ে নিশ্চয়ই এরকম বলতে চাচ্ছেন, আই হোপ all of you are fine by the mercy of Almighty. I hope you will do well in the exam. এই তো হোপ আর উইশের বাক্য হয়ে গেল। ওকে, এবার আমরা চলে যাই, একটু দেখি 2-4টা সেন্টেন্স যাই করার সুযোগ পাই। দেখুন আপনারা, ছোট থেকে শুরু করব যাতে বড়টা আমরা যেতে পারি। কম্পিউটার সবচেয়ে বিস্ময়কর আধুনিক আবিষ্কার সমূহের অন্যতম। এটিকে বড় সেন্টেন্স বলবো না, এটিকে বলা যায় ছোট বা মাঝারি। সো এটি আমরা যদি একটু বানানোর চেষ্টা করি তাহলে, হ্যাঁ, কম্পিউটার সবচেয়ে বিস্ময়কর আধুনিক আবিষ্কার সমূহের অন্যতম। এই ছোট্ট সেন্টেন্সটি আমরা প্রথমে বানানোর চেষ্টা করছি। কম্পিউটার সবচেয়ে বিস্ময়কর আধুনিক আবিষ্কার সমূহের অন্যতম। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতে চাই, আপনারা এই সেন্টেন্সটি তৈরি করে ফেলুন। হ্যাঁ, তৈরি করে ফেলুন। ও বোর্ড দেখা যায় না, রাইট? হ্যাঁ, এখন মনে হয় দেখা যাবে। হ্যাঁ,
হ্যাঁ দেখুন, এখন কি দেখা যাচ্ছে? বোর্ড কি দেখা যাচ্ছে? একটু জানান। বোর্ড এখন দেখা যাচ্ছে? হ্যাঁ, সেন্টেন্সটি আমরা প্রডিউস করি। হ্যাঁ, প্রডিউস করি, তারপর কথা বলতে বলতে আমরা যতটা সম্ভব বড় বাক্য নিয়ে কথা বলতে থাকবো। হ্যাঁ দেখুন, কাউকে কাউকে দেখলে মনে হচ্ছে আপনার মুখস্থটা এখানে সেট করে দিয়েছেন। না, প্লিজ আপনি একটু সেন্টেন্সটা প্রডিউস করার চেষ্টা করুন। হ্যাঁ, যেমন দেখতে পাচ্ছি মিস্টার আবুল লায়েস, আপনি যেটা বানিয়েছেন এটা আমার এখানে দেয়া নেই। হ্যাঁ, আপনি প্লিজ একটু দেখুন, ট্রাই এগেইন প্লিজ। সিফাতুল্লাহ টিচ একাডেমি, হ্যাঁ দেখুন আপনারটাও আপনি একটু চেক করুন, ওই বাক্য থেকে অনেক দূরে চলে গিয়েছে। হ্যাঁ, প্লিজ সেন্টেন্সটি একটু প্রডিউস করুন। হ্যাঁ, আমরা অনেকেই সেন্টেন্সটি বানিয়েছি, বাট পারফেক্ট সেন্টেন্স এখনো দেখা যাচ্ছে না। একজন হয়তোবা পারফেক্ট সেন্টেন্সের কাছাকাছি গিয়েছেন। রাইট, আমরা সেন্টেন্সটি বানানোর চেষ্টা করি। হ্যাঁ, একজন সম্ভবত শাহরিয়ারের সেন্টেন্সটা কাছাকাছি গিয়েছে। দেখুন, এই বাক্যে আমরা তো দেখতে পাচ্ছি কম্পিউটার হলো বাক্যের সাবজেক্ট, আর ভার্বটি এই বাক্যে দেখা যাচ্ছে না, তবে এইখানে হবে কম্পিউটার হয়, এটা হলো ভার্ব। তাহলে সাবজেক্ট আর ভার্ব আমরা পেলাম, সাবজেক্ট আর ভার্ব পেলাম। এটা কি সবচেয়ে বিস্ময়কর আধুনিক আবিষ্কার সমূহের অন্যতম। এটাকে আমরা অবজেক্টের জায়গায় নেব, যদিও এটাকে অবজেক্ট বলে না, এটাকে বলা হয় কমপ্লিমেন্ট। সো আমরা এখন এইটুকু লিখব, সাবজেক্ট ভার্ব অবজেক্টের স্থলাভিষিক্ত এই অংশটি আমরা লিখব। জামিম লিখেছেন মোস্ট ইউনিক, আসলে সরি, এইভাবে লেখা যাবে না। হ্যাঁ হ্যাঁ, আসতেছে না। যাক, আমরা চেষ্টা করছি। তাই ইহসান রাফি বলছেন কালেকটিভ নাউনের পরে কখন ভার্ব সিঙ্গুলার, কখন ভার্ব প্লুরাল। প্লিজ রাফি, আগে আপনি এই যে যেটি করছি এটি কাইন্ডলি রেসপন্স করেন, তারপর আপনার উত্তর আমি যাব। কেমন? আপনার একটা অনেক সুন্দর কোয়েশ্চেন, এটার উত্তর ইনশাল্লাহ যাব আমি। যদি ভুলে যাই তখন আবার আমাকে মনে করে দেবেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওকে, তাহলে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটাকে বলে না, এটাকে কমপ্লিমেন্ট বলে। যাক, আমরা এটা বসাই। আচ্ছা, এইখানে কেউ দিয়েছেন কম্পিউটার, কেউ দিয়েছেন কম্পিউটার্স। কম্পিউটার্সটা আসলে দু একজন দিয়েছেন। এটা এখানে যেহেতু আপনি বলতেছেন
ওয়ান, সেক্ষেত্রে কম্পিউটার দিলেই ভালো। তাহলে কম্পিউটার ইজ, কম্পিউটার হয়, কম্পিউটার হয় কি, এই অন্যতম, অন্যতম ইংরেজি হলো ওয়ান, পরে হচ্ছে অফ, অন্যতম মানে অনেকের মধ্যে একটি, এটাকে বলা হয় অন্যতম। ওয়ান অফ, যেহেতু সবচেয়ে বিস্ময়কর তাই এখানে আর্টিকেল দি চলে আসলো। ওয়ান অফ দ্য মোস্ট ওয়ান্ডারফুল, আবার বলা হচ্ছে মডার্ন। যদি কেউ এখানে এন্ড দেন কোনো সমস্যা নেই, আর না দিলেও, আমি আবার বানানটাই ভুল করে ফেলছিলাম, দ্য মোস্ট ওয়ান্ডারফুল এন্ড মডার্ন। যদি দেন এটা দিতে পারেন, সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। মোস্ট ওয়ান্ডারফুল মডার্ন অনেকেই লিখেছেন ইনভেনশন, কিন্তু ইনভেনশনস হবে, কারণ আমরা পড়েছি ওয়ান অফ দ্য মোস্ট ওয়ান্ডারফুল ইনভেনশনস। ওয়ান অফ এর পরে আমরা এটি ডিগ্রিজ অফ কম্পারিজনে পড়েছি, ওয়ান অফ এর পরে কি হয়, প্লুরাল দিতে হয়। ওয়ান অফ দ্য মডার্ন, ওয়ান অফ দ্য মোস্ট ওয়ান্ডারফুল ইনভেনশনস, ওয়ান অফ দ্য মোস্ট মডার্ন ইনভেনশনস। তার মানে মোস্ট এটা ওয়ান্ডারফুলের আগেও যায়, মডার্নের আগেও যায়। সো কেউ চাইলে অ্যান্ড দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নেই, একদম ঠিক আছে। তাহলে কম্পিউটার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ওয়ান্ডারফুল মডার্ন ইনভেনশনস। আমরা যতটা এখানে খেয়াল করলাম, সাধারণত আমরা ইনভেনশন দিয়েছি, 2-4 জন দিয়েছি ইনভেনশনস, তবে এটা ইনভেনশনস হবে, প্লোরাল হবে, এছাড়া বাক্য ভুল হবে, কারণ ওয়ান অফ এর পরের নাউনটি প্লোরাল হয়। আচ্ছা, মিস্টার কবির লিখেছেন কম্পিউটার ইজ ওয়ান অফ দ্য ওয়ান্ডারফুল, এটা হচ্ছে না কারণ সুপারলেটিভ এক্সপ্রেশন আসতেছে না। আচ্ছা, তারপরে কম্পিউটার ইজ ওয়ান অফ দ্য ওয়ান্ডারফুল ইনভেনশন লিখেছেন, ইনভেনশন লিখেছেন, এটি হয় না। আচ্ছা, শাহরিয়ার বলেছে পজিটিভ ডিগ্রি, তার মানে এই বাক্যের পজিটিভ ডিগ্রি। দেন রাব্বি খান, হ্যাঁ আপনারটাও হয়নি, কারণ সুপারলেটিভ এক্সপ্রেশনটা আপনি বাদ দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, এবার রাফি ঠিক লিখেছেন। হ্যাঁ, ইমরান শেখ, আপনি সারপ্রাইজিং ইনভেনশন অফ মডার্ন ইনভেনশনস, এটি একটু মানে কেমন হয়ে গেল না, ইনভেনশন অফ মডার্ন ইনভেনশনস। হ্যাঁ, এটা মডার্ন ইনভেনশন একবারই আসবে, দুইবার আসবে না। হ্যাঁ, আচ্ছা, সায়েম কম্পিউটার ইজ ওয়ান অফ দ্য ওয়ান্ডার্স, না আপনারটা আসেনি। তারপর আকাশ নাকি আকসার, মুফতি আকসার, রাইট। কম্পিউটার ইজ ওয়ান অফ দ্য মোস্ট অ্যামেজিং ইনভেনশনস অফ মডার্ন টাইম, আপনি আধুনিক টাইম লাগাইছেন, তাই না? মডার্ন দিলে আর টাইম দেওয়া লাগে না, ওটা আসলে আগেই দিতে হবে, অ্যামেজিং মডার্ন ইনভেনশনস। এই সেন্টেন্স কি উইদাউট ওয়ান অফ ক্রিয়েট করা যাবে না? না, যাবে না। রাকিব হুসাইন, এইটা ওয়ান ছাড়া ক্রিয়েট করা যাবে না। এটা ওয়ান লাগবেই। হ্যাঁ, অন্যতম এটার ইংরেজি হলো ওয়ান অফ দ্য, পরে ওইটা প্লোরাল এক্সপ্রেশন হবে। কেমন? ওকে, তা আমরা পরের সেন্টেন্সে যাই। লিখেন, ইহা পৃথিবীতে বৈপ্লবিক পরিবর্তন এনেছে,
যার ফলে মানুষের শক্তি, অর্থ ও সময় বেঁচে গিয়েছে। ইহা পৃথিবীতে বৈপ্লবিক পরিবর্তন এনেছে, যার ফলে মানুষ শক্তি, অর্থ ও সময় মানুষের শক্তি, অর্থ ও সময় বেঁচে গিয়েছে। ইহা পৃথিবীতে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। ইহা পৃথিবীতে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। ইহা পৃথিবীতে বৈপ্লবিক পরিবর্তন এনেছে, যার ফলে মানুষের শক্তি, অর্থ ও সময় বেঁচে গিয়েছে। হ্যাঁ, প্লিজ আমরা এই সেন্টেন্স তৈরি করতে শুরু করে দেই, কেমন? মাহবুব রহমান, কম্পিউটার ইজ। মাহবুব, আপনাকে একটা রিকোয়েস্ট করব, শুরুতে সি ছোট দিয়েছেন, এটা কিন্তু ক্ষমার অযোগ্য অপরাধ। নেভার মাইন্ড, এটা বড় লিখতে হবে। এইসান রাফি লিখেছেন, স্যার আই এম গোয়িং টু জয়েন ইউর জুম ক্লাস নেক্সট উইক ইনশাআল্লাহ। সুলতান, ইট হ্যাজ revolutionized the world, saving human energy, money and time. Try again. সুলতান, আপনি আবার ট্রাই করেন, কারণ আপনারটা আরো সুন্দর করতে হবে। এহসান রাফি, it has brought revolutionary change in the world. As a result, the energy, money and time of the people have saved. রাফিরটাকে আরেকটু ইমপ্রুভ করার চেষ্টা করতে হবে। দেখুন, আমার হলো একটি সেন্টেন্স আর আপনার কিন্তু একাধিক সেন্টেন্স হয়ে গেছে, রাইট? হ্যাঁ, এহসান রাফি, আপনি একটু চিন্তা করুন এক সেন্টেন্সে কিভাবে নেওয়া যেতে পারে। আমি কিন্তু আলাদা সেন্টেন্স লেখার সুযোগ রাখি নাই, এক সেন্টেন্স করে ফেলছি। হ্যাঁ, এবং এখানে একটি রিলেটিভ প্রোনাউন দরকার, রাইট? আমরা দেখতে পাচ্ছি রিলেটিভ প্রোনাউন লাগবেই, না দিলে হবে না। অ্যান্ড সুলতান যে কাজ করেছেন, সুলতানের জায়গায় একটু মানে হয়তো প্রথম অংশটা বাক্য হয়ে গেছে, কিন্তু জয়েনিংয়ের কাজটা আপনার হয়নি। সুতরাং সুলতানেরটা সেন্টেন্স মানে বলা যাবে না যে সেন্টেন্স হয়েছে। এহসান রাফিরটা সেন্টেন্স হয়েছে, বাট আমরা যে সেন্টেন্স দিয়েছি এটি হয়নি, একটু ভিন্ন হয়ে গেছে। আচ্ছা, তারপর দেখা যাচ্ছে এহসান রাফি, দ্য ক্যাপিটাল মিসিং হয়ে গেছে। না, এটার জন্য খুব বেশি আমি ভুল ধরছি না। হ্যাঁ, অর্থাৎ আইটা ক্যাপিটাল দিবেন আপনি, আর অ্যাজ এ রেজাল্ট এইভাবে না লিখে ফুল স্টপ দিয়ে তারপর অ্যাজ এ রেজাল্ট শুরু করবেন, এবং অ্যাজ এ রেজাল্টের পরে কমা দিতে হয়।
যদি আপনি এটাকে মানে ডিফারেন্ট বাক্য হিসেবে লিখতে চান। হ্যাঁ, ওকে। নিশ্চয়ই আরও খুব বেশি আমরা লিখতেছি, হয়তো বা অনেকে লিখতেছি। তো যদি আরও লিখেন তাহলে আপনাদেরকে আমরা সময় দেব, আর নচেত আমরা লেখা শুরু করব। তাজরুল ইসলাম, ইট ওয়াজ ব্রিং তাজরুল, এটা জটিল রকমের একটু ভুল কিন্তু হয়ে যাচ্ছে। হুইচ, আবার বলছেন সেভ, এটি আরও জটিল ভুল। আমি আপনাকে রিকোয়েস্ট করব, আমি জানি না যে আপনার ইংলিশের কি টার্গেট। যদি আপনার টার্গেট থাকে যে হ্যাঁ কোনো কম্পিটিটিভ টেস্টে আপনার ভালো করা চাই, সেক্ষেত্রে আপনাকে আমি কর্ডিয়ালি রিকোয়েস্ট করব যে আপনি আমাদের গ্রামার অ্যান্ড রাইটিং কোর্সটি অবশ্যই করবেন। কেমন? কারণ দেখুন, একটা লেভেলে আপনি যখন যাবেন, মোটামুটি প্রাথমিক লেভেলটা কাভার করার পর এই যে বইগুলো পড়েন, নিউয়েস্ট গ্রামার, অনুবাদ পিডিয়া পড়েন, তখন আপনি এনজয় করবেন। আর যদি বেসিকটা একটু যদি ঘাটতি থাকে, তাহলে আপনি ওই জায়গায় মজা পাবেন না, তখন আপনার এটিকে বোরডম ফিল করবেন। লুৎফুর রহমান, it has brought revolutionary changes in the world which saved. আচ্ছা, which saved, হ্যাঁ। আপনি আবার একটু মানে কি করে ফেললেন, আগে চেঞ্জ এনেছে, পরে কি সেভ হয়েছে, কিন্তু এটা সেভড দিয়েছেন, কাজে এটা ম্যাচ করছে না, তাই না? সিকোয়েন্স যেটা টেন্সের, এটা ম্যাচ করছে না। আগে আপনি বলছেন পরিবর্তন এসেছে, আর পরিবর্তনের ধারাটা কি, এই 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 জিনিস সেভ হয়ে যাওয়া। হ্যাঁ, কাজে এই জায়গায় একটু সমস্যা। আচ্ছা, এগুলো জানি না স্যার, সরি স্যার, মানে কি আপনি ঠিক, আমি বুঝতে পারছি না, হয়তো যেগুলো বলছিলাম সেগুলো আমি ভুলে গিয়েছি। শাহরিয়ার, ইট হ্যাজ ব্রট আ রিভলিউশনারি চেঞ্জ ইন দ্য ওয়ার্ল্ড সো দ্যাট, এই শাহরিয়ার সো দ্যাট দেওয়াতে এটা সমস্যা হয়ে গেছে, এটা হবে না। আবু তাহের খান, ইট হ্যাজ ব্রট রিভলিউশনারি চেঞ্জ, হ্যাঁ হয়নি, কারণ এখানে আর্টিকেলটি মিসিং হয়েছে। ইন দ্য ওয়ার্ল্ড হুইচ হ্যাজ সেভড দ্য পাওয়ার, মানি অ্যান্ড টাইম অফ দ্য পিপল। আচ্ছা, তো তাহের খানের সেন্টেন্সটা ভালোই ছিল। আচ্ছা, ইট টার্নড আ রিভলিউশন, হ্যাঁ না, আপনার রেভলিউশন এই শব্দটা একটু চেঞ্জ করে ফেলছেন আপনি, আর আপনার সেন্টেন্স হয়নি। মুমিন, আপনার সেন্টেন্স হয়নি। আবার ইট হ্যাভ দিয়েছেন, এটি বোঝা যাচ্ছে আপনার মানে একদম বেসিকের প্র্যাকটিস করা দরকার, কারণ ইট হ্যাভ দিয়েছেন, হতে পারে হয়তো বেখেয়ালে হয়েছে এটা, তারপর আপনার বেসিকের প্র্যাকটিস করলে ভালো হবে। সুবীর, ইট হ্যাজ বিন ব্রট, আপনারও জটিল রকম এটি একটি ভুলের ইঙ্গিত, এ দিয়েছেন, আবার চেঞ্জেস দিয়েছেন, আবার হ্যাজ বিন ব্রট দিয়েছেন, তার মানে হ্যাজ বিন ব্রট এটা হয়নি বাক্য। আর রেভলিউশনারি চেঞ্জেস, এটা তো আরও কঠিন অবস্থা। এরপর কমা দিয়ে আবার এ দিয়েছেন ক্যাপিটাল, আবার টি দিয়েছেন ক্যাপিটাল। ওকে, তার মানে আপনার এটা বলা যায় 5 থেকে 6টা এখানে ভুল আছে। আচ্ছা, মাহমুদ যেটি করেছেন, পিপলস এনার্জি, মানি অ্যান্ড টাইম আর সেভড, সরি আসলে এটা হয়নি। হ্যাঁ, পরের অংশ হয়, ইট হ্যাজ ব্রট আ রেভলিউশনারি চেঞ্জ ইন দ্য ওয়ার্ল্ড, এইটুকু ঠিক আছে। হ্যাঁ, তো অ্যাজ এ হোল সেন্টেন্সটি হয়নি। ইটস গ্লোবাল চেঞ্জ, না এটা হয়নি। হ্যাঁ, আসাদুজ্জামান, it has brought up the dramatic change
ব্রট আপ আসলে হয় না মিস্টার আসাদুজ্জামান, ব্রট আপ না। হ্যাঁ, ব্রিং আপ, ব্রট আপ এটা হলো লালন পালন করা, আর ব্রিং অ্যাবাউট দেয়া যেতে পারে যদি আপনি দিতে চান। ব্রিং অ্যাবাউট মানে ঘটানো, আর সুজা ব্রট, হ্যাজ ব্রট দিলেও এটা ইটস ওকে। ডান্স পাওয়ার মানি অ্যান্ড টাইম অফ ম্যানকাইন্ড বিন সেভড, না এটা হবে না স্যার। বিন চেঞ্জড এটা হয় না। শেখ ইমরান শেখ বলেছেন ইট হ্যাজ ব্রট আ রিভলিউশনারি চেঞ্জ অ্যাজ আ রেজাল্ট মেন্স দ্য টাইম, সরি মেন্স দিয়ে মানে পসেসিভ দিয়ে আর্টিকেল দেওয়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ, এটি হবে না। আবার ওয়ার সেভ লিখেছেন, ওইটাও হবে না। আচ্ছা, জামিম ইট ব্রিংস, সরি এটা হচ্ছে না। হ্যাঁ, হয়নি। হুইচ সেভ দিয়েছেন, এটাও হয়নি। আনিসুর রহমান, হাই ডিয়ার স্যার। হ্যাঁ, সেন্টেন্সটা বানালে আরও খুশি হইতেন স্যার। ইট হ্যাজ রিভলিউশনাইজড দ্য ওয়ার্ডস, হ্যাঁ এটা একবার পড়েছিলাম মনে হয়, কেউ এরকম লিখেছেন। ইট হ্যাজ ব্রট অ্যাবাউট আর রিভলিউশনারি, আবার চেঞ্জড এটা ইবনান মালিক জটিল রকম ভুল। আর এখানে দুটো সেন্টেন্স লিখেছেন, কিন্তু আমার তো ছিল একটি সেন্টেন্স, তাই না? হ্যাঁ, কাজী এটা হচ্ছে না। আলমগীর হুসাইন ইট হ্যাজ বিন চেঞ্জড, না এইভাবে হয় না। এরপর আকসার লিখেছেন, মুফতি আকসার লিখেছেন ইট হ্যাজ ব্রট, আর্টিকেল দিতে হবে আ রেভলিউশনারি চেঞ্জ। হ্যাঁ, ফর হুইচ, হ্যাঁ এই অংশটা আপনার ভালো লেগেছে, কেউ এখন পর্যন্ত এটা লেখে নাই। ফর হুইচ মানে যার ফলে, কেমন? আচ্ছা, তারপর ইট হ্যাজ রিভলিউশনাইজড, হ্যাঁ এটা নিশ্চয়ই আরো আগে দেখিয়েছেন। আচ্ছা, যদি রাকিব হুসাইন চেঞ্জেস দেন তাহলে হুইচ হ্যাজ দেন কি করে? এটা কখনো হয় না। এ রিভলিউশনারি চেঞ্জেস এরকম হয় না আসলে। ওকে, আমরা অনেক দেখেছি, এবার আমরা একটু এটাকে ভেঙে ভেঙে আলোচনা করতে চাই। দেখুন, এই বাক্যে সাবজেক্ট হলো ইহা, আর এনেছে এটা হলো ভার্ব। ইহা এনেছে, আমরা জানি এনেছে এটা প্রেজেন্ট পারফেক্ট। তাহলে সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট দিলাম, ভার্ব দিলাম, তারপর কি এনেছে? বৈপ্লবিক পরিবর্তন, অবজেক্ট। কোথায় এনেছে? পৃথিবীতে, প্লেস। আপনি যদি চান, এটা কিন্তু আমরা রাইটিং কোর্সে এইভাবে করাই, একদম ধরে ধরে যে কিভাবে এটা আসছে। এটাকে আমাদের একটা লেসন আছে ম্যাজিক সেন্টেন্স স্ট্রাকচার। আপনার পুরো কোর্সে ম্যাজিক সেন্টেন্স স্ট্রাকচারের উপর হাইলাইট করা হবে, যাতে আপনাকে একদম হাতে কলমে ধরে ধরে দেখানো যায় যে কেন এরকম হলো না, কেন এরকম হলো, ইত্যাদি ইত্যাদি। সো আমরা এখন লিখছি সাবজেক্ট হলো ইট, অবভিয়াসলি ক্যাপিটাল হবে, হ্যাজ ব্রট। এনেছে ইংরেজি ব্রট, আর যদি বলেন ঘটিয়েছে ব্রট অ্যাবাউট, ওটা ব্রট অ্যাবাউট বা ব্রিং অ্যাবাউট মানে ঘটানো। তাহলে ইট হ্যাজ ব্রট, অবজেক্টটা কি? বৈপ্লবিক পরিবর্তন সমূহ লিখতে পারেন, হ্যাঁ, আর পরিবর্তন এটা লিখতে পারেন। যদি পরিবর্তনকে, যেহেতু আমরা জানি কাউন্টেবল জিনিস, সো হয় আর্টিকেল ইনডিফিনিট অথবা প্লুরাল লেখা যাবে। তাহলে আ রেভলিউশনারি চেঞ্জ, এইটুকু হলো অবজেক্ট। আ রেভলিউশনারি চেঞ্জ কোথায়? পৃথিবীতে, ইন দ্য ওয়ার্ল্ড। এবার মাঝখানে কানেক্টিভ হলো এইটুকু, যার ফলে, আর পরের অংশ আলাদা বাক্য।
তার মানে দুটো বাক্য জয়েন করছে কে? যার ফলে। যার ফলে ইংরেজি হলো ফর হুইচ। যার ফলে মানুষের শক্তি, অর্থ, সময় বেঁচে গিয়েছে। তাহলে মানুষের শক্তি, এখানে যদি আমি বলতে চাই মানুষের শক্তি, অর্থ, সময়, বাক্যের সাবজেক্ট ভার্ব হলো বেঁচে গিয়েছে, তাহলে লিখেন মানুষের শক্তি, অর্থ, সময়। তাহলে দুইভাবে লেখা যায়, পিপলস। পিপলস। এবার লেখেন শক্তি মানে কি? এনার্জি বা পাওয়ার। হ্যাঁ, এনার্জি। তারপর কি? মানি। আর কি? এন, টাইম। এখন কি বলবো আমরা? তিনটা জিনিস, এনার্জি, মানি এন্ড টাইম। আচ্ছা, এখানে কেউ কেউ লিখেছেন হ্যাভ বিন সেড, আবার কেউ লিখেছেন হ্যাভ সেড। তো এটি আসলে পেসিভ দিলেই ভালো। হ্যাভ বিন সেড মানে বেঁচে গিয়েছে, কে বাঁচিয়েছে সে এখানে নাই, সুতরাং এইভাবে লিখলেই ভালো। তাহলে হ্যাভ বিন সেড। হ্যাভ কেন হবে? কারণ এখানে তিনটা জিনিস, এনার্জি, মানি অ্যান্ড টাইম, হ্যাভ বিন সেড। তো এই জায়গায় ফর হুইচ, ফর হুইচ এই রিলেটিভ প্রোনাউনটা এখানে হয়তোবা একটু বিষয়টাকে জটিল করে দিয়েছে, রাইট? হ্যাঁ, লিখেছেন আনিসুর রহমান যে অ্যাজ এ রেজাল্ট। হ্যাঁ, যদি লেখেন এটাও লিখতে পারেন অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ। হ্যাঁ, ফর অ্যাজ এ রেজাল্ট হয় না, অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ এটা লিখবেন। তাহলে এর বিকল্প লিখে রাখেন, ফর হুইচ এর বিকল্প অ্যাজ আ রেজাল্ট অফ হুইচ। তবে এই জিনিসটার সৌন্দর্য বেশি নাই, ফর হুইচ এটা হলো বেশি সৌন্দর্যপূর্ণ। হ্যাঁ, অ্যাজ এ রেজাল্ট মানে ফলে, ঠিক আছে। ফর মানেও কিন্তু ফলে, ফর মানে কাজেই, ফর মানে তাই, ফর মানে ফলে। আচ্ছা, পিপলসের বদলে হিউম্যানস, হ্যাঁ লেখা যাবে হিউম্যানস। আর যদি আমরা এভাবেও লিখি ফর হুইচ দ্য এনার্জি, মানি এন্ড টাইম অফ পিপল, এটা লেখা যাবে। আমি আরেকটু এটা লিখে দেখাই ওইভাবে, ফর হুইচ আরেকটু উপায় হতে পারে এটা, for which the energy, money and time of human বা হিউম্যানস অথবা পিপল, এটা লেখা যাবে। ফর হুইচ দ্য এনার্জি, মানি অ্যান্ড টাইম অফ হিউম্যান দিলেও হবে, হিউম্যানসও ব্যবহার হয়, অথবা অফ পিপল। এরপর আসবে হ্যাভ বিন সেভড। ওকে, তাহলে এই বাক্য যত বড়ই হোক, আপনাকে ভেঙ্গে ভেঙ্গে এই যে কানেকটিভ, এটাকে আমরা জানি একটি কথা আছে নাট, ওই একটা জিনিসের সাথে আরেকটা লাগানোর জন্য নাট লাগায়, বল্টু লাগায়। হ্যাঁ, নাটের মতো এটা ভেঙ্গে ভেঙ্গে আপনার কাজ করতে হবে। আপনারা জানেন যে ফার্নিচার এখন কি করা যায়, সব খুলে তারপর বাসায় শিফট করা যায়। তার মানে কি, নাটগুলো খুলে ফেললেই তো এটা হয়ে গেল।
তো আমরাও যত বড় বাক্যই হোক আমরা সেটাকে কিন্তু অ্যানালাইসিস করতে পারি, সেটাকে অ্যানাটমি, হ্যাঁ, যে ডিসেকশন আছে সেটা করতে পারি, ভেঙ্গে ভেঙ্গে আলাদা করে তারপর সেট করে দিলে দেখবেন যে কত মজা লাগছে বাক্যটি। আচ্ছা, আমরা দেখি আরো এই বাক্যটি, আরো এখানকার কিছু অংশ আছে, সেটা আমরা একটু আরো 2-4টা পার্ট দেখব। হ্যাঁ, তারপর বলা হয়েছে এটি কয়েক সেকেন্ডের মধ্যে জটিল হিসাব মিলাতে পারে। এটি কয়েক সেকেন্ডের মধ্যে জটিল হিসেব মিলাতে পারে। এটি কয়েক সেকেন্ডের মধ্যে জটিল হিসাব মিলাতে পারে। এবং প্রচুর উপাত্ত সাজাতে পারে। এখানে জটিল শব্দটা দুইবার হবে, জটিল জটিল হিসাব মিলাতে পারে এবং এবং বিপুল উপাত্ত, প্রচুর উপাত্ত সাজাতে পারে, প্রচুর উপাত্ত সাজাতে পারে। হ্যাঁ, এটি বলা যায় আগের চেয়ে সহজ। হ্যাঁ, আগের বাক্যের চেয়ে এটি সহজ। সো আমরা একটু ট্রাই করি। হ্যাঁ, আমরা মুনায়েম শাহরিয়ার একটি কথা বলেছেন, Sir, please pray for me to get myself admitted. Myself admitted to হবে না, into হবে, IBA MBA and obtain golden A+ in HSC examination. All the best of luck. আচ্ছা, তারপর it has brought, হ্যাঁ, আরও অনেকেই উত্তর লিখেছেন। হ্যাঁ, দেখুন রহমান যেটা লিখেছেন আপনারটা অবভিয়াসলি একটি সেন্টেন্স হয়েছে, তো ইকোনমি আবার সেভ করবে, এটা ম্যাচ করেনি। হিউম্যানের এজ বড় দিয়েছেন বাই সেভিং, যাই হোক একটি সেন্টেন্স হয়েছে, তবে আমরা যেটা বলেছিলাম সেটি হয়নি। প্লিজ আমরা একটু প্রডিউস করি পরের সেন্টেন্সটি। এটি কয়েক সেকেন্ডের মধ্যে জটিল জটিল হিসাব মিলাতে পারে এবং প্রচুর উপাত্ত সাজাতে পারে। এটি অনেক সহজ, আমরা দেখতেই পাচ্ছি। প্লিজ আপনারা একটু শুরু করে দেন, 2-4টা আমরা কমেন্টস দেখব, তারপর হয়তো আমরা সলভ করব। হ্যাঁ, এহসান রাফি, আপনি আরেকটু ইমপ্রুভ করার ট্রাই করেন। আপনি বাংলা সেন্টেন্সটি আবার পড়ুন, তাহলে সুবিধা হবে আপনার জন্য। Shahryar, you should also try to improve. Rakib Hussain, you should also try so that you can mend your sentence and you can make it far more better.
এই সেন্টেন্সটি কিন্তু আগের সেন্টেন্সের চেয়ে সহজ। আফজাল আলী লিখেছেন ইট ক্যান কম্পিউট complex calculations in a few segments। মানে segments কেন লিখছেন? segments না, and sort lots of data। sort মানে কিন্তু আপনার সাজানো, sort হলো বাছাই করা। সর্ট হলো বাছাই করা। এটা আর একটু শব্দ দেখেন কি দিলে ভালো হয়। সাজানো। সাদিয়া রুবায়াত প্রমা ইট ক্যান ক্যালকুলেট ডিফিকাল্ট অ্যাকাউন্ট ইন আ সেকেন্ড and a lot of data can display। প্রমা আপনি আরেকটু ট্রাই করুন। you will have to make the sentence better one। It can solve complicated accounts in a few seconds and arrange a lot of data। একটি শব্দ এখানে দেখা যায়, অনেক শব্দের অর্থ বাংলা একই, কিন্তু সবটা সব জায়গায় ম্যাচ করে না। সেই জিনিসটা ঠিক করেছেন প্রমা এবং রাফি, এরকমটি দেখা যাচ্ছে। আচ্ছা, মাসুদ ইট ক্যান সে সলভ হার্ডার দ্যান হার্ডার অ্যাকাউন্টস। জটিল রকম লিখেছেন, হার্ডার দ্যান হার্ডার অ্যাকাউন্টস, অ্যান্ড অলসো রিঅ্যারেঞ্জ হিউজ ইনফরমেশন। আচ্ছা আচ্ছা, দেখি আর কে কি করেছেন। মিশর আহমেদ লিখেছেন ইট ক্যান সলভ আনকমপ্লিকেটেড ক্যালকুলেশন। এই জায়গাটায় একটু প্রবলেম করে ফেলছেন। আর ফিউ সেকেন্ড লিখেছেন, এটি আরেকটি ভুল। অ্যাজ ওয়েল এজ অ্যারেঞ্জ হিউজ ডেটা, এন্ড দিয়েছেন, আবার অ্যাজ ওয়েল এজ দিয়েছেন, একটি দেবেন। আফজাল আগের চেয়ে ভালো করেছেন, কারণ অ্যাকাউন্ট শব্দটি এখানে ম্যাচ করে না। ক্যালকুলেশনস পারফর্ম ইন এ ম্যাটার অফ সেকেন্ডস। যাই হোক, এটা সুন্দর লাগছে, বাট কয়েক সেকেন্ডের মধ্যে ইংরেজি আসলে ম্যাটার লাগে না। তো আমরা জানি কয়েক মানে কি ফিউ, যেটা আগে লিখেছিলেন এটা অনেক ভালোই ছিল। ইন আ ফিউ সেকেন্ডস, ওইটাই হলো কয়েক সেকেন্ডের ইংরেজি। আচ্ছা, আর শর্টের সাথে আউট লাগিয়েছেন। আর মাহমুদ লিখেছেন প্রবলেম ডিফিকাল্ট, প্রবলেম সলভ করতে পারেন না, হিসাব তো আর প্রবলেমস না। আরেকটি জিনিস যেটা আমি দেখতে পাচ্ছি, ফিউ সেকেন্ডস, এটা এক একজন এক এক জায়গায় দিয়েছেন। আসলে পুরো প্রক্রিয়াটি, একটি হলো জটিল হিসাব মিলাতে পারা, আরেকটি হলো প্রচুর উপাত্ত সাজাতে পারা। এই দুটো কাজই করেন, প্রত্যেকটা কাজই কয়েক সেকেন্ডের মধ্যে করে ফেলেন। করে ফেলে এই কম্পিউটার। সো এইটা যাবে সবার শেষে, যেটা মাহমুদ এটা করেছেন। সবাই ইন এ ফিউ সেকেন্ডস আগে দিয়েছেন, কিন্তু আগে এই পুরো কাজটাই হলো কয়েক সেকেন্ডের কাজে, এই পরে দিলে এটা ভালো হবে। আল হেলাল দিয়েছেন ডেকোরেট। না, ডেকোরেট তো আসলে হয় না। ডেকোরেশন আমরা বুঝি বার্থডে পার্টিতে আমরা যে ডেকোরেট করি, বিয়ের পার্টিতে যে আমরা ডেকোরেট করি, ওইটাকে ডেকোরেট বলে। ডেটা তো আর ডেকোরেট করা যায় না। ডেকোরেট মানে সাজানো, কিন্তু ডেটা কি করে? অ্যারেঞ্জ করে।
আচ্ছা, আনিসুর রহমান লিখেছেন ইট ক্যান ম্যাচ। ম্যাচ এখানে তো আসবে না, আর ইন ফিউ সেকেন্ডস হবে না, এখানে আর্টিকেল দিতে হবে, ইন আ ফিউ সেকেন্ডস। এনিওয়ে, মেনি ডেটা, হ্যাঁ, অনেক সেন্টেন্স তৈরি করেছেন আপনারা, থ্যাংকস আ লট। তবে দুঃখিত যে সবগুলো তো পড়তে পারবো না, কিছু মনে করবেন না, কারণ বলা যায়, আচ্ছা একটা পড়ি একটু ভিন্ন রকমের। ইট ক্যান বি সেভড, এটা একটু কঠিন রকমের ভুল। ইট ক্যান বি সেভড মানে কম্পিউটারকে, ইট ক্যান বি সেভড মানে কম্পিউটারটাকে সমাধান করা যেতে পারে জটিল হিসাব। এটা তো ভাষা হয় না। পরে প্রিপোজিশন আপনি দেননি, সেকেন্ডসের জায়গায় আপনি মিনিটস লিখেছেন। মেনি ডাটা টু অ্যারেঞ্জ, না আপনার বেশ 4-5টার মতো এখানে প্রবলেম রয়েছে। আচ্ছা, মুফতি সাহেব যেটা করেছেন ডিফিকাল্ট ক্যালকুলেশন, আসলে ওখানে ব্যাপারটি জটিল জটিল, এটা মানে প্লোরাল, জটিল জটিল হিসাব। বাংলা ভাষার নিয়ম হলো যখন আমরা দ্বিরুক্তি ব্যবহার করি বা দ্বিত্ব ব্যবহার করি তখন এটা প্লোরাল বোঝায়। যেমন পাকা পাকা আম, হ্যাঁ, লম্বা লম্বা গাছ, হ্যাঁ, এই ধরনের কথা, এটা প্লোরাল। হ্যাঁ, উঁচু উঁচু দালান, হ্যাঁ, এটা একটু লিখে নেন তাহলে সুবিধা হবে। এই যে দেখুন, জটিল জটিল হিসাব, পাকা পাকা আম, উঁচু উঁচু দালান। এটা কি প্লুরাল? এখানে হিসাব গুলো বলা হয়নি, আম গুলো বলা হয়নি, দালান গুলো বলা হয়নি, বাট জটিল জটিল বলার কারণে এটা প্লুরাল, পাকা পাকা বলার কারণে এটা প্লুরাল, উঁচু উঁচু বলার কারণে এটা প্লুরাল। কেমন? কাজে এই হিসাব এটা অবশ্যই প্লুরাল দিতে হবে, প্লুরাল না দিলে কোনো অবস্থাই হবে না। কেমন? তাহলে আমরা একটু সলভ করে ফেলি। দেখুন, এটা হলো প্লুরালের আলামত, লিখে ফেলেন যে এটাকে কি বলে, দ্বিত্ব। দ্বিত্ব, এটা হলো বার, মানে এটাকে দ্বিরুক্তি শব্দ মনে হয় বলা হয়। তাহলে এই দ্বিত্ব বা দ্বিরুক্তি যেটা, এটা প্লুরাল। তাহলে এই জায়গায় এটি সাবজেক্ট, মিলাতে পারে ভার্ব, জটিল জটিল হিসাব এটা অবজেক্ট। কেমন? আবার সাজাতে পারে এটি আরেকটি ভার্ব, আর প্রচুর উপাত্ত এটি আরেকটি অবজেক্ট। তাহলে পুরো প্রক্রিয়াটি হবে এরকম, আর এই যে শেষে কয়েক সেকেন্ডের মধ্যে এটা হলো টাইম। তাহলে বাক্যটা এরকম হবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্রথম অংশে, মাঝখানে হলো এবং, তার মানে এটিকে আমরা বলি কানেকটিভ। হ্যাঁ, পরে হলো সাবজেক্ট। সাবজেক্ট তো দ্বিতীয়বার আসতেছে না, কারণ এটিই তো সাবজেক্ট, দ্বিতীয়বার আসছে না। সাজাতে পারে ভার্ব, কি সাজাতে পারে, প্রচুর উপাত্ত। তাহলে দেখুন এখানে ঘটনাটা হলো এই, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তারপরে এখানে মাঝখানে জয়েন করার জন্য কানেকটিভ, তারপর সাবজেক্টটা দ্বিতীয়বার আসছে না, ভার্ব দিলেন, অবজেক্ট দিলেন। এইভাবে আপনার সাজাতে পারেন। এটা তাদের জন্য বলছি যারা মনে করেন কিছুটা ভয় পান, এভাবে ধরে ধরে করলে আপনার আর ভুল হবে না। আর এই ধরে ধরে করার জন্যে আমার রাইটিং, গ্রামার অ্যান্ড রাইটিং কোর্স, এটা খুবই ইফেক্টিভ। তাহলে আমি লিখলাম ইট, মিলাতে পারে, ক্যান সলভ, ইট ক্যান সলভ। কি জটিল জটিল হিসাব, মানে জটিল জটিল আপনারা লিখেছেন কমপ্লেক্স
কিংবা এটার ইংরেজি লেখা যেতে পারে কমপ্লিকেটেড। কমপ্লিকেটেড। আর আমরা যে জিনিসটা কম্পিউটার দিয়ে করি সেটা আসলে অ্যাকাউন্ট না, হ্যাঁ, সেটির নাম হলো ক্যালকুলেশনস। ক্যালকুলেশনস। কেন ক্যালকুলেশনস হলো? কারণ জটিল জটিল বলার কারণে এটা প্লুরাল। ক্যালকুলেশনস। এরপরে যেটা আসছে এবং, এন্ড। তো ক্যান বারবার দেয়া দরকার নাই, ক্যান আগেরটাই চলবে। এখন ক্যানের পরে কি আসে? বেস ভার্ব, সেটি দিলেই হবে। তাহলে সাজাতে পারে, অ্যারেঞ্জ। ক্যানটা এটা কমন, এখানে মনে মনে ধরতে হবে যে এই ক্যান তো আছেই আগে, তার মানে ক্যান সলভ এন্ড অ্যারেঞ্জ। কি অ্যারেঞ্জ করতে পারে? প্রচুর উপাত্ত। হ্যাঁ, আপনারা লিখেছেন, কেউ লিখেছেন মেনি, কেউ লিখেছেন আ লট অফ, হ্যাঁ, ডেটা। ডেটা। হয়তো কেউ কেউ লিখেছেন ইনফরমেশন। যাই হোক, এটাকে আমরা মূলত ডেটাই বেশি বলে থাকি। ডেটা মানে উপাত্ত। সো সেন্টেন্সটি হলো, ইট ক্যান সলভ complicated calculations and arrange many data। বাকি আছে কি? কয়েক সেকেন্ডের মধ্যে। এটা যাবে পরে। কেউ লিখেছেন ইন, কেউ লিখেছেন উইদিন। হ্যাঁ, দুটো একই অর্থে ব্যবহার হয়। উইদিন মানে মধ্যে, ইন মানে মধ্যে। হ্যাঁ, অনেকে বলেন উইদিন মানে মধ্যে, আর ইন মানে ওই যে কয়েক সেকেন্ডে। কয়েক সেকেন্ডে, ইন আ ফিউ সেকেন্ডস। আর কয়েক সেকেন্ডের মধ্যে, উইদিন আ ফিউ সেকেন্ডস। আ ফিউ সেকেন্ডস। এই যদিও কাজটি ছোট, তারপরেও ভেঙে ভেঙে করলে তখন আমাদের এই স্কিল ডেভেলপ হবে। হ্যাঁ, ওকে। তাহলে এটি আমরা একটু দেখে নেই। এটা সোয়েপ করলে তাহলে ভালো দেখবেন আপনি। হ্যাঁ, সোয়েপ করেন তাহলে ভালো দেখতে পাবেন। তাহলে যারা বড় বাক্য বানাতে সমস্যার সম্মুখীন হন তাদেরকে বলবো যে আমার যে গ্রামার এন্ড রাইটিং কোর্স, এটা আপনার অনেক সহায়ক হবে। ভেঙ্গে ভেঙ্গে একদম ধরে ধরে সলভ করা, যত বড়ই হোক সেন্টেন্স, এটা আপনার সহজ হয়ে যাবে। আজকাল এটি প্রত্যেক পরিমণ্ডলেই ব্যবহৃত হচ্ছে। আজকাল এটি প্রত্যেক পরিমণ্ডলেই ব্যবহৃত হচ্ছে। হ্যাঁ, এটি অনেক ছোট্ট সেন্টেন্স, সবাই একটু তৈরি করে ফেলেন। এটি কয়েক সেকেন্ডেই হয়ে যাবে। আজকাল এটি প্রত্যেক পরিমণ্ডলেই ব্যবহৃত হচ্ছে। You have 15 seconds to produce this sentence. আচ্ছা, একটি কোয়েশ্চেন হলো, রাফির কোয়েশ্চেন যে কালেকটিভ নাউনের পর কখন ভার্ব সিঙ্গুলার, কখন ভার্ব প্লুরাল হয়, বুঝিয়ে দেন প্লিজ।
থ্যাংক ইউ রাফি, আমরা ওইটাই যাব। হ্যাঁ, আমি ভুলে হয়তো গিয়েছিলাম, অসুবিধা নাই, আর ভুলবো না, এটাই যাব। তবে ওই সেন্টেন্সটি আগে দেখে নিই। সেটি হলো ইট ডিপেন্ডস অন মিনিং। আই থিঙ্ক আমি একটু বলেই ফেলি, কারণ নইলে আবার আপনারটা হারিয়ে যেতে পারে। whether collective noun will take singular verb or plural verb, it depends on the meaning. Based on the meaning, you will have to decide whether you will go for singular verb or plural one. Suppose you are going to talk about a collective noun which is acting as united one, I mean unity, there is unity. In that case, you should go for singular verb. Suppose আপনি বললেন জুরিরা এ ব্যাপারে একমত, জুরি এ ব্যাপারে একমত, তার মানে একমত হলে এক থাকবে, তারা সিঙ্গুলার দিলেন। কিন্তু আপনি যদি বলেন জুরি বিভক্ত হয়ে গেছে, বিভক্ত হয়ে গেলে এটি প্লুরাল। আপনি বললেন আমার ফ্যামিলি, হ্যাঁ আমার ফ্যামিলি খুবই কি নামি দামি, এটা সিঙ্গুলার, কারণ ফ্যামিলি কালেকটিভ নাম। কিন্তু আপনি যদি বলেন কোনো একটা ব্যাপারে যে আমার ফ্যামিলি কখনো এই ব্যাপারে একমত করে না, তার মানে বোঝা গেল ফ্যামিলি ভাগ হয়ে গেছে, তখন আপনার প্লুরাল ভার্ব দিতে হবে। আমি উদাহরণটা লিখে দেব, আগে একটু এই সেন্টেন্সটা দেখে নিন। হ্যাঁ, এহসান রাফি, nowadays it is being used in every section. কেফায়াতুল্লাহ ভুইয়া, থ্যাংকস ডিয়ার স্যার। থ্যাংকস কেন দিলেন বুঝলাম না। শামীম আহমেদ, টুডে ইট ইজ ইউজড। না, আপনারটা নেওয়া যাচ্ছে না, টেন্স আপনি বদলিয়ে ফেলেছেন, আর এমন কিছু করেছেন যেটা আমার এখানে নাই। থেকে জীবন নিয়ে আসলেন, হ্যাঁ জীবন তো এখানে নাই, জীবন মরণ এখানে নাই, নেভার মাইন্ড, আই এম জাস্ট কিডিং। রাকিব হুসাইন, nowadays it is being used in everywhere. না রাকিব, এটা তো হচ্ছে না, একটু প্রবলেম আছে। এভরিওয়্যার দিলে ইন হয় না, কেমন ইন এভরিওয়্যার হয় না, শব্দটা হবে এভরিওয়্যার। আর রাফি যেটা লিখেছেন ইন এভরি সেক্টর, ওইটা ঠিক আছে। এভরি সেকশন, এভরি সেক্টর, এভরি স্ফেয়ার সবই ঠিক আছে। ইচ সেক্টর দিলে একটু আপত্তি হবে, জামিম ইচ দেয়া যাবে না, কারণ ইচ এটা সীমিত করে দেয়, এটা হবে না, এভরি দিতে হবে। কারণ আমরা কম্পিউটার ব্যবহার হয় ওয়াইডলি, এটা মিন করব, কাজে এভরি দিতে হবে, ইচ দিলে ভুল হবে। আচ্ছা, মাহমুদ লিখেছেন ইন নিউমেরাস সেকশনস। আপনার বাক্য ঠিক আছে, বাট এইটা তো আর হয়নি। প্রত্যেক সেকশন মানে নিউমেরাস সেকশনস তো লেখা যায় না। ইট ইজ বিং ইউজড ইন দ্য এভরি স্পেস, ইন দ্য দেয়া যাবে না, বিকজ ওয়েন every comes before any noun, you cannot use article. Every আগে আর্টিকেল দি বা এ, এটি কিন্তু দেওয়া যাবে না, এটা ভুল হয়ে যাবে। লিটন স্যান, ইট ইজ বি ইউজড। সরি, এটা তো হচ্ছে না। ইট ইজ, ইজ মানেই তো বি ভার্ব, আবার বি দিছেন কেন? দিতে হবে ইট ইজ বিং, আইএনজি দিতে হবে বি এর মধ্যে। এভরি স্ফেয়ার্স হয় না, এভরি সিঙ্গুলার হয়, এভরির পরে এস হবে না, স্ফেয়ার্স হবে না, স্ফেয়ার হবে। মোহাম্মদ রাকিব, কাউসার সৌরভ, নামে ডে না, নামে ডেইজ, এস দিতে হবে। ইট ইজ ইউজিং এরকম হয় না, টু ডেইজ এরকম হয় না, টু ডেই হবে, টু ডেইজ হবে না। ইট হ্যাজ ইউজড, তপু, তপুর কিন্তু জটিল অবস্থা। তপু, হ্যাঁ অনেকটা আমার পরিচিত, তাই এইভাবে বলছি। তপুর অবস্থা খুবই জটিল, হ্যাঁ এইভাবে চলবে না। যারা ইট ইজ ইউজিং দিয়েছেন তারা কিন্তু অনেক, বলা যায় অনেক ক্রুশ দূরে আছেন শুদ্ধ হওয়ার থেকে। আর যারা এভরি স্ফেয়ার্স দিয়েছেন তাদের অবস্থা খুবই জটিল। হ্যাঁ, এভরি সেক্টরস দিয়েছেন, ও মাই গড, কঠিন অবস্থা। হ্যাঁ,
ওকে, আমরা বুঝতে পেরেছি ঘটনাটা কি। আজকাল এটা শুরুতে দেন, শেষে দেন, কোনো আপত্তি নেই। আজকাল ইংরেজি অনেকে অনেক লিখেছেন, টুডে, কেউ লিখেছেন দিস ডেজ, কেউ লিখেছেন নাওয়াডেজ, নাওয়াডেজ। দেখুন এটা দুইভাবে লেখা যায়, একটা হলো মাঝখানে যে হাইফেন দেওয়া অথবা আলাদা করে লেখা। হ্যাঁ, না আলাদা করে না, এক করে লেখা অথবা হাইফেন দেওয়া। আমেরিকানরা হাইফেন দেয় আর ব্রিটিশরা এক শব্দ করে লেখে। আচ্ছা, তারপর আরো আপনারা লিখেছেন টুডে লিখেছেন, দিস ডেজ লিখেছেন, নাওডেজ লিখেছেন, কেউ লিখেছেন এট প্রেজেন্ট। এবং এইটাও লেখা যায় ইন দা প্রেজেন্ট টাইম। এটা হলো বহু ওয়েতে ব্যবহার দেখা যায়। তাহলে হলো হ্যাঁ বর্তমানে বা আজকাল। এটি ব্যবহৃত হচ্ছে, এটি কন্টিনিউয়াস, তাই ইজ বিং ইউজড, ইজ বিং ইউজড ব্যবহৃত হচ্ছে। যারা লিখেছেন ইট ইজ ইউজড, এটা হবে না। প্রত্যেক পরিমণ্ডলে, ইন এভরি সেকশন, কেউ লিখেছেন সেকশন, কেউ লিখেছেন সেক্টর, কেউ লিখেছেন স্ফিয়ার। এভরি এরিয়া, হ্যাঁ এভরি ফিল্ড, FIELD। ওকে, তবে এভরির পরে যারা প্লুরাল দিয়েছেন, এভরি সেকশনস দিয়েছেন, এটা ভুল। এভরি সেক্টরস দিয়েছেন, এটা ভুল, কারণ এভরি কোনোদিন প্লুরাল নেবে না। আর যদি কেউ বলেন এভরি হোয়ার, এভরি হোয়ার দিলে প্রিপোজিশন হবে না, এখানে কোনো প্রিপোজিশন দেয়া যাবে না। কেমন? এভরি হোয়ার মানে সর্বত্র, হ্যাঁ দেয়া যাবে কিন্তু প্রিপোজিশন দেয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, তার মানে এটা ভোকাবুলারি। এভরি, এটা এরেনাও লেখা যায়, এরেনা। তাহলে দেখেন এটা সিনোনিম করা হয়ে গেল, সেকশন, সেক্টর, স্ফিয়ার, এরিয়া, ফিল্ড, এরেনা। তার মানে আপনি একটি সেন্টেন্স প্র্যাকটিস করলে অনেক ভোকাবুলারি প্র্যাকটিস করতে পারেন। টুডে মানে আজকাল, দিস ডেজ মানে আজকাল, নাওডেজ মানে আজকাল, এট প্রেজেন্ট মানে আজকাল, ইন দ্য প্রেজেন্ট টাইম মানে আজকাল। তা আপনি যেটাই ব্যবহার করেন, হ্যাঁ কাজে এইভাবে আপনি একটু পড়ুন যাতে অনেক কিছু আপনার অর্জন হয়ে যায়। রাকিব বলেছেন এভরিওয়্যারের আগে ইন ইউজ করা যায় না কেন? রাকিব, আমি আসলে আমাকে সারেন্ডার করতে হবে। আমাকে একজন প্রশ্ন করেছেন, আমি বলেছি দেখুন ওই ইংরেজরা এইভাবে ব্যবহার করে তো তাই। রাকিব, আপনাকে যেটা বলবো আমি, এভরিওয়্যার এটি এমনিতেই আমরা জানি এভরিওয়্যার জিনিসটা কি, একটা অ্যাডভার্বের কাজ করে। হ্যাঁ, এবং নিশ্চয়ই আমরা জানি অ্যাডভার্বের আগে প্রিপোজিশন আমরা দিই না, রাইট? তো ইন এভরি সেক্টর অর্থ যা, এভরিওয়্যার অর্থ তাই। কেমন? সো আপনি ডিকশনারিতে খুঁজবেন এভরিওয়্যার মিনিং কি, দেখবেন ইন সহ একটা আসবে। এভরিওয়্যার মানে ইন এভরি এরিয়া। তার মানে নিশ্চয়ই আপনি প্রশ্নটা পেয়ে, উত্তর পেয়ে খুশি হবেন যে ওটার অর্থই হলো ওর মধ্যে একটা ইন রয়েছে। কেমন? আচ্ছা, আরো সেন্টেন্স নিতে পারবো কিনা আমি একটু দেখে নেই। আচ্ছা, আর একটি হয়তো আমরা নিতে পারবো। হ্যাঁ দেখুন, আরেকটি সেন্টেন্স। এটি একটি বৈদ্যুতিক যন্ত্র, এটি একটি বৈদ্যুতিক যন্ত্র।
যন্ত্র। হ্যাঁ, আপনি লেখা শুরু করে দেন, আমি লিখতে লিখতে। যার রয়েছে বিপুল সংরক্ষণ ক্ষমতা, যার রয়েছে বিপুল সংরক্ষণ ক্ষমতা এবং সংরক্ষিত নির্দেশ তাৎক্ষণিক বাস্তবায়নের সামর্থ্য। তাহলে এটি একটি বৈদ্যুতিক যন্ত্র যার রয়েছে বিপুল সংরক্ষণ ক্ষমতা এবং সংরক্ষিত নির্দেশ তাৎক্ষণিক বাস্তবায়নের সামর্থ্য। This is the last sentence. Just after that we will be coming to an end. সানিয়া মমতাজ বলেছেন আমি নিউ। ওকে, আপনি নিউ না, আমরা যা করছি এগুলো তো আমরা আগে পড়েছি, কাজেই হয়তো লাইভে আপনি আজকে ভিউ করছেন নিউ, রাইট? নিউ ভিউয়ার, কিন্তু এই ইংরেজির জগতে আপনি নিউ না। ওকে, তাহলে আমরা একটু দেখি। নুরুল ইসলামও বলেছেন যে উনিও এরকম নিউ, রাইট? সো এটি একটি বৈদ্যুতিক যন্ত্র। প্লিজ আমরা প্রডিউস করে ফেলি। আচ্ছা, এবি শরীফ স্যার, আমি তো জানি এভরির আগে প্রিপোজিশন বসে না। না শরীফ, এটা আপনি হয়তো বা খেয়াল নেই আপনার। এভরি যদি টাইমের সাথে আসে তাহলে প্রিপোজিশন হয় না। আপনি যেটা জানেন যে এভরি যদি টাইমের সাথে আসে, এভরি মর্নিং, এভরি ইভিনিং, এভরি আফটারনুন, তাহলে প্রিপোজিশন তিনটা কখনো হয় না। ইন, অন, এট, কেমন? হ্যাঁ, ইন এভরি সেকশন তো হবেই, এটা তো 100% ওকে। সেকশন তো আর টাইম না, মানে কোনো জায়গার এভরির পরে যদি কোনো জায়গা আসে তাহলে আপনার ইন হবে। বাট এভরিওয়্যার মানে হলো ইন এভরি সেকশন, এভরিওয়্যার মানে হলো ইন এভরি এরিয়া, কেমন? আর আপনি যেটা বলছেন এভরির আগে প্রিপোজিশন হয় না, সেটা হলো এভরি যদি টাইম হয় তাহলে হয় না। আশা করি আপনি উত্তর পেয়েছেন। যদি না পান এইখানে আবার কমেন্ট করবেন, পরে আপনাকে আলাদাভাবে ওইটার ব্যাখ্যা দেব, কেমন? নেভার মাইন্ড। এটা হলো টাইম। এভরি যদি কোনো টাইমের আগে বসে তাহলে প্রিপোজিশন ইন হবে না, এট হবে না, অন হবে না। এই তিনটা কখনো হবে না যদি এভরি টাইমকে ফলো করে, মানে টাইমের আগে যদি বসে। এই সেকশন তো টাইম না, কাজে এখানে তো ইন হবে। Okay, Ehsan Rafi, it is an electronic device which has a lot of saving power and ability to materialize instant orders. হ্যাঁ, আরেকটু আপনি দেখুন, আরেকটু কোনো আপনি আরও এটাকে ইমপ্রুভ করার কোনো থিঙ্কিং মাথায় আসে কিনা। হ্যাঁ, দেখুন, কেউ যদি লিখতে চান লিখেন, কারণ এখানে সময়টা খুব সংক্ষিপ্ত, তাই আমরা লিখে দেব।
আল হেলাল লিখেছেন হুইচ হ্যাজ লার্জ পাওয়ার, না এটা ম্যাচ করে না। লার্জ পাওয়ার ফর সেভিং অ্যান্ড ক্যাপাবিলিটি টু, এবিলিটি টু হয়, ক্যাপাবিলিটি অফ হয়। হ্যাঁ, ইহসান রাফি বলেছেন স্যার এভরির পর টাইম থাকলে কি কি বসে না? তিনটি বসে না, একটু দেখে নেন। ইন, অন, এট। আমি একটু এইভাবে লিখে ফেলি, ইন, অন, এট, পরে এভরি, পরে একটা টাইম। টাইম মানে টাইমের নাম লিখতে হবে, মর্নিং, ইভিনিং, আফটারনুন, এই তিনটা তাহলে কি হবে না। তার মানে এভরি মর্নিং, ইন এভরি মর্নিং হবে না, অন এভরি মর্নিং হবে না, অ্যাট এভরি মর্নিং হবে না। এভরি উইক বলেন, ইন এভরি উইক হবে না, অন এভরি উইক হবে না, অ্যাট এভরি উইক হবে না। নিশ্চয়ই এহসান রাফি বিষয়টা ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা। কাউসার সৌরভ লিখেছেন ইটস ইলেকট্রিক্যাল না, এটা ইলেকট্রনিক। এন হবে ইলেকট্রনিক ডিভাইস হুইচ হ্যাজ মেনি প্রোটেকশন পাওয়ার, না না মেনি না, হ্যাঁ এটা পরিমাণে বেশি ক্ষমতা আছে এমনটি বোঝাচ্ছে। এবিলিটি, আপনার এবিলিটি বানানে ওয়াই দিয়েছেন দুইটা, হুইচ হ্যাভ দিয়েছেন শামীম আহমেদ, হুইচ হ্যাভ হয় না, হুইচ, কারণ আগে তো ইজ দিয়েছেন, হ্যাঁ ওই ইটি তো ডিভাইস, তাহলে হ্যাভ হবে না, হ্যাজ হবে। হ্যাঁ, হুইচ হ্যাজ হিউজ সেভিং পাওয়ার, হ্যাঁ এটা ঠিক আছে, হিউজ সেভিং পাওয়ার, আ লট অফ সেভিং পাওয়ার, এটা ঠিক আছে। এবিলিটি টু ক্যাপাবল, না না এবিলিটি আর ক্যাপাবল একই রকম হয়ে গেল, এবিলিটি আর ক্যাপাবিলিটি একই জিনিস। আচ্ছা, আপনি হ্যাজ দুইবার দিয়েছেন, এটা একটু হ্যাজ দুইবার দেয়া যাবে না, একটা দিতে হবে, দ্বিতীয়টা দেয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, এনিওয়ে অনেকেই ভালো করেছেন, ভ্যাস্ট লিখেছেন, হিউজ লিখেছেন, নো প্রবলেম, আ লট অফ লিখেছেন। হ্যাঁ, ক্যাপাবিলিটি হয় অফ, এবিলিটি হয় টু, কেপাবল অফ, এইবল টু, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আচ্ছা, কালেকটিভ নাউন ক্লিয়ার হন না, এই জন্যই বলেছিলাম যে শর্টকাটে বলা ঠিক না, একটু সময় নিয়ে বলা উচিত। ওকে, আমরা এটা একটু লিখে ফেলি, রাইট? হ্যাঁ, সঙ্গেই থাকেন। তাহলে ইট, ইজ, এন, ইলেকট্রনিক, ইলেকট্রিক্যাল না, ইলেকট্রনিক ডিভাইস, যার আছে, which has, কি আছে, বিপুল সংরক্ষণ ক্ষমতা, হিউজ লিখেছেন কেউ, ইটস ওকে, ভ্যাস্ট লিখেছেন কেউ, ইটস ওকে, আ লট অফ লিখেছেন কেউ, সবই ঠিক আছে। সংরক্ষণ ক্ষমতা তার মানে হলো স্টোরেজ ক্যাপাসিটি। স্টোরেজ, ও এন মেরে দিয়েছি, স্টোরেজ, স্টোর করি না আমরা। হ্যাঁ হ্যাঁ, যদি কেউ এটা বলতে চান আ লট অফ সেভিং ক্যাপাসিটি, এটাও, কারণ আমরা সেভ করি বা আমরা স্টোর করি। আচ্ছা, সেভিং ক্যাপাসিটি বা স্টোরেজ ক্যাপাসিটি। এন্ড, তার মানে একটা হলো ক্যাপাসিটি আর একটা হলো অ্যাবিলিটি, অ্যাবিলিটি, তাহলে এটা হবে টু, আর ক্যাপাবিলিটি হলে হবে অফ। অ্যাবিলিটি টু কি করা, বাস্তবায়ন করা, তার মানে কেউ কেউ লিখেছেন এক্সিকিউট,
এক্সিকিউট, কেউ কেউ লিখেছেন ইমপ্লিমেন্ট। হ্যাঁ, তাহলে বাস্তবায়নের সামর্থ্য কি? বাস্তবায়নের সামর্থ্য সংরক্ষিত নির্দেশ, তার মানে হলো সেভড ইনস্ট্রাকশনস, বা আরো সুন্দর শব্দ হলো কমান্ড করি আমরা। কি করি? কমান্ড দেয়া থাকে, ইনস্ট্রাকশনস বা কমান্ডস। এটা ওয়ার্ডার না, এটা হলো কমান্ডস, COMMANDS, কমান্ডস। তাৎক্ষণিকভাবে মানে ইনস্ট্যান্টলি, রাইট। তাহলে এটি হয়ে গেল, ইট ইজ অ্যান ইলেকট্রনিক ডিভাইস which has huge, vast or a lot of storage capacity or saving capacity and ability to execute or implement saved instructions or saved commands instantly. এই আমরা যে মোবাইলে বা কম্পিউটারে যে আমরা করি, এটাকে বলা হয় কমান্ড করা। যে কমান্ড দেওয়া ছিল তাই প্রিন্ট চলে আসছে 10 পেজ। তো ওটা আসলে অর্ডার দেওয়া না, ওটা হলো কমান্ড দেওয়া। হ্যাঁ, এটা আপনি যখন এভাবে করতে থাকবেন তখন আপনি অনেক ভালো এ ব্যাপারে পারদর্শী হয়ে যাবেন। সেক্ষেত্রে গ্রামার অ্যান্ড রাইটিং কোর্স আপনাকে এ ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করতে পারে। সো আমি এক কথাই বলতে চাই, যারা চান যে না এই ধরনের ট্রান্সলেশন আপনাকে ফেস করতে হবে, আপনাকে লেটার লেখা শিখতে হবে, আপনাকে ইমেইল লেখা শিখতে হবে, সেক্ষেত্রে আপনার জন্য একটাই পন্থা, সেটা হলো আপনি এই আজানের জবাব দেওয়ার পরে আপনার প্রশ্নের উত্তরটা দিই। কেমন? আমরা 1-1.5 মিনিট একটু আমরা ব্রেক নিই।
ওকে, আমরা রাফির কোশ্চেনটা আলোচনা করেই আমরা রাখবো। হ্যাঁ, দেখুন আমি একটু সেন্টেন্স লিখছি। মাই ফ্যামিলি ইজ আ হিস্ট্রিক্যাল ওয়ান। আমার পরিবারটা হলো ঐতিহাসিক পরিবার। তার মানে এইখানে তো কোনো মতদ্বৈততা নাই। এখানে কি সবাই এক, যে আমাদের ফ্যামিলি খুব নামি দামি, এ ব্যাপারে তো কারো মতভেদ থাকে না। কিন্তু কিন্তু এখন একটা এক্সাম্পল আমাকে দিতে হচ্ছে, কেউ এটাকে মাইন্ড করবেন না। হ্যাঁ, আমি এটা বলতে আমার কাছে লাগে না। ধরেন নির্বাচনে বা আমরা জানি রাজনৈতিক ক্ষেত্রে অনেক সময় দেখা যায় এক ফ্যামিলিতে কয়েকটা রাজনৈতিক দল করে। কেউ হ্যাঁ হয়তো লীগ করে, কেউ দল করে, কেউ হ্যাঁ হয়তো বা ঐক্য ফ্রন্ট করে, মানে নানান কিছু আছে না, এরকম করে। তো সেই ক্ষেত্রে কি ওই ফ্যামিলি কি এক থাকে? ভিন্ন হয়ে যায়। অথবা ধরেন আপনি একটা সিদ্ধান্ত নিয়েছেন, ধরুন একটা একটা বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন। হ্যাঁ, কোনো ফ্যামিলিতে বিয়ের ব্যাপারে আপনি সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু আপনার ফ্যামিলি মেম্বাররা মানছে না। তার মানে কি এটা মতদ্বৈততা হয়ে গেছে না, ভিন্ন মত পোষণ করেছে। এই ক্ষেত্রে ফ্যামিলি প্লোরাল হয়ে যাবে। তো আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। মাই ফ্যামিলি হ্যাভ নেভার অ্যাগ্রিড। আমার ফ্যামিলি কখনো একমত পোষণ করেনি। কিসে একমত পোষণ করেনি? এই যে ধরেন যে কোনো ব্যাপার বললাম, নেভার এগ্রিড ইন টার্মস অফ পলিটিক্স। তার মানে এক ফ্যামিলিতে যদি 2-3 পার্টির রাজনীতি কেউ করে, তাহলে তো ওই ফ্যামিলি একমত হয়নি। তার মানে আপনি ফ্যামিলিটা প্লোরাল হয়ে গেল। আমরা জানি ফ্যামিলি itself is a collective noun, but it cannot work as a unit when it becomes, divided. তার মানে এইখানে এটা প্লোরাল, কারণ এগ্রি করেনি, ডিসএগ্রি করেছে, মানে ভাগ হয়ে গেছে, তাহলে এক থাকেনি, প্লোরাল হয়ে গেছে। আর এটা কি এক। আমাদের ফ্যামিলির ভালো, এটা খুব নামি দামি, এ ব্যাপারে কেউ দ্বিমত করে না। কিন্তু যখনই এমন কোনো ইস্যু আসে যে হয়তো ওই যে আমি উদাহরণ দিলাম, যারা রাজনীতি করার ক্ষেত্রে এরকম হতে পারে যে একজন বলে যে আমি এই রাজনীতি করব, আরেকজন বলে আমি এইটা করব, সেই ক্ষেত্রে ফ্যামিলিটা প্লোরাল হয়ে যাবে। যেহেতু এখন সময় আমাদের হাতে কম, কাজেই আজ এখানেই রাখছি। আরও উদাহরণ আপনাকে দেখাতে পারবো আমি, অনেক আছে উদাহরণ। যেমন আমি একটা বললাম, the team dash getting dressed. এখন এখানে ইজ দেব না আর দেব। দ্য টিম গেটিং ড্রেসড, এখানে আমরা কি দিব? এখানে আমরা দেখতে পাচ্ছি যে টিম কি করছে, মানে ড্রেস আপ করছে, তারা কি করছে, কাপড় পরছে, মানে ইউনিফর্ম পরছে। এখন কি আমরা কি বলবো, একটি ইউনিফর্ম পরছে না 11 জন 11টি ইউনিফর্ম পরছে? মানে একটি ইউনিফর্ম তো টিমে পরবে না, কারোটার সাইজ ছোটো, কারোটা বড়, হ্যাঁ, এবং একটি ইউনিফর্ম পরবে না। ইউনিফর্মের হয়তো প্যাটার্ন এক, বাট ভিন্ন ভিন্নটা ভিন্নজন পরবে। সো এইখানে ভার্বটি হবে প্লোরাল, কারণ যার যার জামা সে পরবে, এখানে হবে আর। এই জন্য আমরা যে কথাটি বলে থাকি, আমাদের সব কোর্সে এটা বলা হয়, ইট ডিপেন্ডস অন দ্য মিনিং। তো
টিম যখন খেলছে জিতার জন্য তখন কিন্তু তারা এক। দ্য টিম ইজ ট্রাইং ইটস বেস্ট টু উইন দ্য ম্যাচ। তার মানে এটি কিন্তু সিঙ্গুলার। কিন্তু যখন জামা পরছে মানে ইউনিফর্ম পরছে রেডি হচ্ছে তখন কিন্তু যার যার তার মানে এটি একটি না অনেক, সো এটি প্লোরাল। তো আশা করি কালেকটিভ নাউন যদি ইউনিটি বোঝায়, এক হয়ে কাজ করা বোঝায়, তখন এটা সিঙ্গুলার। আর যখন এই বিভক্তিকরণ বোঝায়, যেমন কাপড় পরার সময় যার যারটা তার পরতে হয়, এটা হ্যাঁ বলতে পারেন খেলার মাঠেও তো তাই করে। হ্যাঁ, খেলার মাঠে তো দায়িত্ব ভাগ করে নেওয়া, সে এটা করবে, সে এটা করবে, সে এটা করবে, কিন্তু এক হয়ে কাজ করছে। কিন্তু জামা পরাটা যার যার তার এটি প্লোরাল। এই হলো আপনার প্রশ্নের উত্তর। সো আজ এখানেই রাখছি। থ্যাংকস আ লট। সো যারা চান এই ধরনের জটিল থেকে জটিল গ্রামারের ব্যাখ্যাও চান, প্লাস আপনি চান যে ল্যাঙ্গুয়েজটি আপনি লিখতে পারবেন, কারণ আমাদের যত কম্পিটিটিভ টেস্ট আছে সেখানে কিন্তু আপনাকে লিখতে জানতে হবে। এমন কেউ নাই লিখতে না জেনে কোনো চাকরির পরীক্ষায় ভালো করবে, কোনো ভর্তি পরীক্ষায় ভালো করবে, কারণ এখন সব জায়গায় রিটেন পার্টটি অ্যাড হয়েছে। সো গ্রামার অ্যান্ড রাইটিং এর জন্য আপনার উচিত হলো আমার গ্রামার অ্যান্ড রাইটিং কোর্সটায় যাওয়া। আপনারা সবাই জানেন এটা গ্রামার অ্যান্ড রাইটিং কোর্সের কথা। আমরা শুধু আপনাকে রুল পড়াবো না, আপনাকে হ্যাঁ হালকা রুল বলে দেব, কারণ অনেকের মনে একটা আকাঙ্ক্ষা, কিন্তু আমরা মূলত অর্থ দিয়ে পড়াবো। যেখানে এই উত্তরটি আমি অর্থ দিয়ে দিলাম। আপনি যদি কেউ ইন্টারেস্টেড হন সেই ক্ষেত্রে আমাদের কোর্সটি হয় জুম ক্লাস, তার জন্য আমাকে নক করতে পারেন, ফোনেও আমাকে নক করতে পারেন। So up to this much, thanks a lot for having patience and having I think having your time, spending your time. Up to this, Allah Hafiz.